দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আসলে আলোচনা হয়েছে গতকাল, এবং এই আলোচনাটি গত কয়েক মাস ধরে হচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে একটি টানাপোড়েন তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে নানান ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, এবং এর ফলশ্রুতিতে দুই দেশের ব্যবসায়ীরা কিন্তু বেশ সংখ্যার মধ্যে রয়েছেন, চিন্তায় আছেন। আসলে যেহেতু বাংলাদেশের সাথে ভারতের একটি বড় ধরনের বাণিজ্য সম্পর্ক রয়েছে, এই বাণিজ্য সম্পর্কে আসলে ভবিষ্যৎ কি হতে পারে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন বিটিএম এর পরিচালক খোরশেদ আলম এবং বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই জনাব খোরশেদ আলম, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি সম্ভবত পথে রয়েছেন। আপনার ফোনটি যতটা সম্ভব স্টেবল করা গেলে আমাদের সাথে কথা বলতে সুবিধা হবে। আপনার কাছ থেকে যেটি জানতে চাইব যে এই যে বাংলাদেশ এবং ভারতের এখনকার যে সম্পর্ক, আমরা আসলে সবসময় বলে থাকি যে বাংলাদেশের সাথে ভারতের একটি ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু গত 15 বছরে আসলে সেটি আসলেই কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিনা সেটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এবং ভারতের নানান ধরনের আধিপত্যবাদের যে বিষয়টা, সেটি নিয়ে আসলে মূলত বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ আসলে ভারতের উপর এক ধরনের ক্ষিপ্ত বলা যায়। কিন্তু এর ফলে আসলে ব্যবসা বাণিজ্যের কোন ধরনের প্রভাব এখন পড়ছে এবং ভবিষ্যতে কেমন পড়তে পারে, আপনার কাছ থেকে জানতে চাই। জনাব খোরশেদ আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা জনাব খোরশেদ আলমের কাছে পরবর্তীতে যাব। আমরা জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাইব একই প্রশ্নটা, আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন। আসলে ব্যবসা বাণিজ্যের কি হতে পারে, আপনারও তো ভারতের সাথে ব্যবসা রয়েছে, একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। ধরুন, আপনি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে বিষয়টি এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা কি প্রভাব পড়ছে বা পড়বে, এই বিষয়টি আপনি জানতে চাচ্ছেন। এখানে একটা দেশের সঙ্গে আর একটা দেশের 3 স্তরের সম্পর্ক হতে পারে। একটা হলো সরকারের সাথে সরকারের সম্পর্ক, আরেকটা হলো জনগণের সাথে জনগণের সম্পর্ক, আরেকটা হলো যে ব্যবসা, ট্রেড, কমার্স এবং ইন্ডাস্ট্রি রিলেটেড যে রিলেশনশিপ। এখন আমাদের এই যে সম্পর্কই আমরা বিচার বিশ্লেষণ করি না কেন, একটা দেশ থেকে আরেকটা দেশের ট্রেড, কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে কোঅপারেশন করে যদি এটা সাম্যতার ভিত্তিতে হয়, তাহলে কিন্তু সেটা দুই দেশে উপকার হবে। পৃথিবীর এমন কোনো দেশ পাওয়া যাবে না যে দেশ অন্য দেশ থেকে তার কোনো পণ্য আমদানি করতে হয় না। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকা, তারা কিন্তু আমাদের দেশ থেকে পণ্য আমদানি করে। জাপান আমাদের কাছ থেকে পণ্য আমদানি করে, এবং ভারতও আমাদের কাছ থেকে আমদানি যেটা করে, এর ট্রেড ব্যালেন্সটা, একটা ইমব্যালেন্স ইকোনমি ভারতের সঙ্গে আমাদের গড়ে উঠেছে। অথচ ভারতে কিন্তু 140 কোটি মানুষের দেশ, আর আমাদের হলো 17-18 কোটি মানুষের দেশ। দুই দেশের সঙ্গে কিন্তু বাইলেটারাল রিলেশনশিপ অনেকগুলো আছে। আমরা সাপটা চুক্তিতে আমরা স্বাক্ষর করেছি, ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে। তারপরে আপনার চ্যালেঞ্জের জায়গাও রয়ে গেছে, তারা আবার নন টেরিফ ব্যারিয়ার দিয়ে রাখছে। এগুলোকে আমরা যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে এখন কিন্তু আমাদের যেহেতু অনেক বড় সম্ভাবনা আছে ভারতে আমাদের পণ্য যাবার, এবং আমাদের দেশেও তাদের কিন্তু আমরা দ্বিতীয় বৃহত্তর, আমরা যে আমাদের আমদানি পণ্যের দ্বিতীয় বৃহত্তর সোর্স হলো ইন্ডিয়া, এবং তাদের অনেক কিছুই আমাদের দেশে, তারা আমাদের দেশের ওপর ব্যবসা করে। যেমন ফার্মাসিউটিক্যাল কাঁচামাল করে, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য করে, এরকম অনেক পণ্য, অটোমোবাইলস আমাদের দেশে তাদের ব্যবসা আছে, তাদের গাড়ি, মোটরসাইকেল। তারা কিন্তু আমাদের দেশে একটা অনেক বড় বাণিজ্যের সুযোগ আমাদের দেশে তারা সৃষ্টি করেছে। আমাদের দেশ থেকে তাদের দেশে যেগুলো যাবার সুযোগ আছে, যেগুলো আমাদের জিআই পণ্য, আমাদের দেশেরই একমাত্র কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশ, সেই পণ্যগুলো আমরা তাদের দেশে রপ্তানির ক্ষেত্রে যে বাধাগুলো আছে, যে এনটিভি বলে, নন টেরিফ ব্যারিয়ার, বা আদার চ্যালেঞ্জেস যেগুলো আছে, এগুলোকে যদি আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সরকারের সাথে সরকারের এবং ট্রেড, কমার্স, ইন্ডাস্ট্রি বডির সঙ্গে ট্রেড অর্গানাইজেশনের সাথে ট্রেড অর্গানাইজেশন এবং সরকারের সহযোগিতায় আমরা যদি এগুলো আলোচনা করতে পারি, তাহলে কিন্তু আমরা উভয় দেশের জন্যই একটা অনেক বড় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
তাই আমি মনে করি যে একটা পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক থাকাটা খুবই জরুরি। আমি যে জিনিস আমার কাছ থেকে ভারত নিতে পারে সেটা সুদূর প্রসারী আরেকটা দেশ থেকে কেন কিনবে? সুতরাং উভয়ের স্বার্থ সংশ্লিষ্ট বাইলেটারাল বেনিফিটস রিলেশনশিপকে গুরুত্ব দিয়ে এবং সাম্যতা এবং মর্যাদার বিষয়টাকে মাথায় রেখে আমরা কিন্তু এই রিলেশনশিপটা আমরা শক্তিশালী স্ট্রেনথেনিং করতে পারি এবং উভয় দেশের জন্য এটা মঙ্গলজনক হবে, আমি এটা মনে করি। রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবারে যেতে চাই জনাব খোরশেদ আলম আপনার কাছে, যে প্রশ্নটি করছিলাম যে একটি রাজনৈতিক সম্পর্ক টানাপোড়েন আসলে ব্যবসায়িক সম্পর্ককে অবশ্যই ক্ষতিগ্রস্ত করে এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। বিশেষ করে ভারত ইমিডিয়েট যেই সাফারিংটা আসলে ভারতের ব্যবসায়ীরা করছে, কলকাতায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পর্যটকরা না যাওয়ার কারণে কলকাতা ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যেহেতু আমদানি নির্ভর, আমাদের তৈরি পোশাক খাত সহ বিভিন্ন খাতের কাঁচামাল কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি এবং অনেক ভোগ্যপণ্য আমদানি করি। সেক্ষেত্রে সম্পর্কের জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ রাজনৈতিক সম্পর্কের খারাপ হলে আসলে বাণিজ্য সম্পর্কের উপর কিছুটা প্রভাব তো পড়বেই। আপনার কাছে কি মনে হয়, আপনার ভবিষ্যতে আসলে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি যে প্রসঙ্গটা বলেছেন সেটা হলো, দেখেন ভারতের সঙ্গে কিন্তু আমাদের একটা দুইটা সম্পর্ক, একটা হলো আমরা প্রতিবেশী, দ্বিতীয় হলো আমাদের সঙ্গে তাদের একটা জাতীয় সম্পর্ক। বলতে ধরেন আমরা বাঙালি, এখানে বাঙালিদের অংশ আছে, আমাদের সঙ্গে তাদের বহু লোকজন আমাদের দেশে ওদের এইভাবে নিজেদের আত্মীয় স্বজন এখানে থাকে। এখন আমরা সবাই চাই, আমাদের উদ্দেশ্যটা কি? আমরা চাই আমরা ভাই বোনের মতো আমাদের সম্পর্ক থাকবে। এখন যদি এখানে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, দেখেন আমাদের যেসব জিনিসপত্র লাগে, আমাদের কাঁচা মাল বলতে বলেন বা যেই প্রোডাক্টে হোক, আমাদের দরকার যেগুলো, সর্বপ্রথম আমরা কোথায় যাই? আমার পার্শ্ববর্তী দেশে যাই। পার্শ্ববর্তী দেশ বলতে ভারত একটা বড় দেশ। সেখান থেকে আমরা চেষ্টা করি যে আমাদের নিজস্ব র মেটেরিয়াল যেগুলো দরকার সেই যোগানগুলো আমরা সামনে সামনে পাবো। সুন্দরভাবে আমরা ওনাদের সঙ্গে সম্পর্ক করে আমরা আগে ব্যবসাটা ওনাদের দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। এটা হলো আমাদের প্রথম। এক নম্বর হলো যে কাছের দেশ, আমরা তাড়াতাড়ি পাবো এবং আমরা তাদের সঙ্গে কথা বলতে পারবো, আমাদের ভাষাগত ঠিক আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে সহজ পথে মালগুলা নিয়ে আসতে পারবো। তো এগুলো আমরা লক্ষ্য করছি, ধরে স্বাধীনতার পর থেকে এই জিনিসগুলো আমরা দেখেছি। আমরা তাদের সঙ্গে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে। কিন্তু ইদানিং যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের এখানে, সেটা হলো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, সেটা হলো যে ইদানিং দেখা যাচ্ছে, দেখেন আপনি আমার বন্ধু রাষ্ট্র, আপনি আমার ব্যবসায়ী পার্টনার, আপনারা আমাদের সময় দুঃখের সময় আপনারা আসেন, আমরা আপনাদের দুঃখে যাই। কিন্তু ইদানিং কতগুলো জিনিস আমাদের মনে ভীষণ ব্যথা দিয়েছে। এই ব্যথার কারণগুলোর ভিতরে দেখেন, এক নম্বর আমি যদি বলি, কিছুদিন আগে দেখেন আমাদের এখানে একটা মানে অঘোষিত একটা বন্যা চলে আসলো। এখন একটা বন্ধু রাষ্ট্র আপনাকে যদি আমি ইচ্ছা করে একটা বন্যা দিয়ে ভাষায় দেই, এটা কোনো বন্ধু বা ভালো মানুষের লক্ষণ হতে পারে না। আমরা কিন্তু আপনাদেরকে শ্রদ্ধা করি, জানি, কিন্তু আপনি তো আমাদের বলতে পারতেন যে হ্যাঁ আমাদের এখানে পানি এসে গেছে, আমরা পানিটা ছেড়ে দিচ্ছি, আমাদের কত লোক মারা গেছে, কত কষ্ট হয়েছে। এটা কিন্তু আমাদের দেখতে হয়েছে চোখের সামনে, আমরা কিন্তু বহু কষ্ট পেয়েছি। তারপরেও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে কোন রকম কথা বা আন্তর্জাতিক ভাবে বা কখনো গিয়া কোনো জায়গায় আমরা দাঁড়াই নাই। আপনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্পর্ক আমরা চাই ভালোভাবে থাকুক। কিন্তু আমরা দিন দিন দেখতেছি, আজকে কিছুদিন যাব ধরেন, সেই জিনিসটা আমরা দেখতেছি যে আপনারা আমাদের প্রতি যে মনোভাবটা কেন জানি পরিবর্তন করেছেন হঠাৎ। এখন আমরা সাধারণ জনগণ, আমরা কিন্তু রাজনীতি বুঝি না, আমরা বুঝি ব্যবসা বাণিজ্য, আমরা বুঝি সম্পর্ক। এখন ইদানিং আমরা ভারতীয় আপনাদের যে টিভিতে বা মিডিয়াতে বাংলাদেশ সম্বন্ধে বা আমাদের সম্বন্ধে আপনারা যে ধরনের মিথ্যা বলে যাচ্ছেন, এটা আমাদের ভিতরে খুব রক্তক্ষরণ হচ্ছে সত্যিকার অর্থে। আমরা তো মানুষ, আমাদের তো গায়ে রক্ত আছে, কিন্তু আপনি সবসময় একটা কথা মিথ্যা কথা বলবেন। আপনি যদি দেখেন একটা কলকাতার আর একটা চ্যানেলের একটা লোক, সে টিভির লোক নাকি পাগল আমি জানি না, সে যেভাবে লাফায় লাফায় বাংলাদেশ সম্বন্ধে যেভাবে মিথ্যা বলতেছে, এইসব জিনিসগুলো তারা আন্তর্জাতিক বা বিদেশও পাঠাচ্ছে।
অর্থটা কি? তারা চাচ্ছে বাংলাদেশ উন্নতি করতে না পারুক, বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, বাংলাদেশকে মানুষ ছোট ভাবুক, বাংলাদেশকে মানুষ দেখতে না পারুক, ওদের বদনাম হোক, আমরা করব না। এটা তো দাদাগিরি তো হবে না। এখন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ একদম গরিব হয়ে গেছে, আমরা পেঁয়াজ দিলে তারা মরে যাবে, আমরা চাল না দিলে তারা মরে যাবে, ঠিকই বলেছেন। খাবার না খেয়ে মানুষ মরা, সেটা আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আমি হয়তো না দিলে আমি বা সেই লোকটা মারা যাবে, কিন্তু আমি মনে করব এটা ভুল ধারণা। এটা মানুষ মানুষের প্রতি কখনো এই কথা বলতে পারে না। আপনি প্রকাশ্যে বলতে পারেন না আপনাকে আমি পেঁয়াজ দিব না, আপনি দেন না দিবেন সেটা আপনি মনে রাখেন। আপনি দিবেন না একটা কথা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কি করতেছেন, একটু মানে এরকম ভাবে একটা মানে সাবধানতা করতেছেন, তোমাকে আমি না খাওয়াই মারবো। এটা তো বন্ধুত্ব হতে পারে না। আপনাকে বন্ধুত্ব করতে হবে মানুষের সঙ্গে মানুষে। আমরা রাজনীতি বুঝি না। আপনার সরকার বা আমাদের সরকার চাবে দুই দেশের জি জনাব উন্নয়নের জন্য, খোরশেদ আলম, সাধারণ মানুষের জন্য জি জনাব খোরশেদ আলম, আমরা কিভাবে আসলে একটা ভালো ভারতের যে আচরণ আমরা সেটি আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু এই আচরণটা বন্ধে আমরা জানি যে আজকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করছেন এবং সেই বাংলাদেশ সফরে আসলে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আপনার কাছে আমি আবারও ফিরবো। আমি এই পর্যায়ে জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে যেতে চাই যে এই যে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠকটি হবে, বা এটি একটি ভালো লক্ষণ নিশ্চয়ই। ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসছে, এইখানে আসলে কোন বিষয়গুলো আলোচনা হবে বলে আপনি মনে করছেন? এই জায়গায় রাজনৈতিক বিষয় এবং কূটনীতিক বিষয়গুলো বেশি আলোচনা হবে আমরা জানি, কিন্তু ব্যবসায়িক বিভিন্ন বিষয়গুলো, যেহেতু দুই দেশের ব্যবসায় আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে কোন বিষয়গুলো বাংলাদেশের দিক থেকে আপনার কাছে মনে হয় যে তুলে ধরা উচিত? জি জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি একটু আনমিউট করে কথা বলুন। আমি আমি মনে করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমস্ত চলমান ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, আমরা তো ইতিমধ্যেই অনেক পিছিয়ে আছি। যে আমাদের দেশ থেকে তারা অতি সামান্য পরিমাণে আমরা ওই দেশে রপ্তানি করি, ওই দেশ থেকে অনেক পণ্যই আমাদের দেশে আমদানি করতে হয়। আমাদের দ্বিতীয় বৃহত্তর আমদানিকারক দেশ হলো আপনার ভারত। সেখান থেকে আমরা যে সমস্ত পণ্য নিয়ে আসি, যে কোনো কারণেই ভারত যদি এটাকে বাধাগ্রস্ত করে, তাহলে কিন্তু এটা যে ব্যবসা বাণিজ্যের যে সংস্কৃতি, সেটার কিন্তু অনেক একটা বিপরীত ধর্মী একটা অবস্থানে গেল। তো এই আলোচনাটাকে আমি শুভ মনে করি যে এখানে যারা থাকবেন আমাদের বর্তমান সরকারের যে বিষয়গুলো নিয়ে তারা প্রতিনিয়ত এগুলো মোকাবেলা করছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। রাজনীতির বিষয়টা আমি অতখানি গভীরে আমি যাওয়ার আমার প্রয়োজনও নাই, কিন্তু ট্রেড, কমার্স এবং ইন্ডাস্ট্রিতে ভারতের সঙ্গে এই আলোচনা, এটা আমাদের জন্য ভালো হবে এবং তাদের জন্য ভালো হবে। আর কোনো দেশই তো আপনার স্বয়ংসম্পূর্ণ না যে তারা কোনো কিছু আমদানি না করে সবই উৎপাদন করে, এটা তো না। সব দেশই সব দেশের উপর নির্ভরশীল। আর আমরা যদি দীর্ঘমেয়াদী চিন্তা করি, তাহলে আমাদের যে সমস্ত উপকরণ আমদানির বিকল্প এখানে উৎপাদন করা যায়, সেই পণ্যকে উৎপাদনে হাত দিতে হবে। অনেক বৃহত্তর রাষ্ট্রের পাশেই কিন্তু ক্ষুদ্র রাষ্ট্র অনেক বড় অর্থনৈতিক শক্তি হতে পারে। সেটা যদি তার ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানার নীতিমালা, আইন যদি যথাযথভাবে থাকে এবং সেক্টর ওয়াইজ যদি আমরা অগ্রাধিকার খাত চিহ্নিত করতে পারি এবং সেই চিহ্নিত খাতে যদি বিনিয়োগটাকে যদি আমরা আকর্ষণীয় করে দিতে পারি, আমাদের আগামী 10 বছরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন জায়গায় আমাদের দরকার, প্রয়োজনটা কোথায়, সেই প্রয়োজনটাকে শনাক্ত করে আমরা সেই সেক্টরকে যদি লোভনীয়, আকর্ষণীয় করে দিতে পারি যাতে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে, সেটা কিন্তু আইন বিধির বিষয় এবং সদিচ্ছার বিষয়। রাজনৈতিক নেতাদের সদিচ্ছা যখন সংসদে আর প্রতিফলন হবে, সেইভাবে যখন আপনার সিভিল ব্যুরোক্রেটসরা ওইভাবে যখন তার বিধিমালা প্রণয়ন করে দেশের স্বার্থে কাজ করবে, তখন কিন্তু আমাদের শিল্পের স্বয়ংসম্পূর্ণ হবে। একটু আগে আপনার একটা প্রতিবেদনে আমরা দেখছিলাম যে ইনফ্লেশনের জন্য এখন সরকার সংকুচিত মুদ্রা নীতি নিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বাড়াচ্ছে এবং প্রাইভেট সেক্টরের লোন কমিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা মানে যখন দুর্বল সরকারের লক্ষণ,
এর বাহিরে যেগুলো আছে, যদিও এটা এই মুহূর্তে এটাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু লোকাল প্রোডাকশন হলো সবার সবচেয়ে পরীক্ষিত এবং কার্যকরী উপায় যার মধ্য দিয়ে ইনফ্লেশন কমতে পারে। এখন লোকাল প্রোডাকশন আমরা কোনটা করব, কোন কোন ইন্ডাস্ট্রি? এটা কিন্তু আপনার যারা ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা করছে, সরকারের পলিসি রিসার্চ যারা করছে, যারা শিল্প সম্ভাবনার জায়গাটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে যারা করছে, তাদের কিন্তু ঠিক করে দেওয়ার কথা। আগামী 10 বছরে আমরা যারা ব্যবসায়ী হিসেবে জানি আমাদের দেশে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বিকাশ হবে আগামী 10 বছর। আপনি চট্টগ্রাম আরো দেশের অন্য অন্য যে পর্যটন পিপাসু মানুষের জন্য যদি নিরাপদ করে দেওয়া যায়, আমরা কিন্তু এখান থেকেই কিন্তু অর্থনীতিতে একটা অনেক বড় অবদান রাখতে পারি। শ্রীলঙ্কা তাদের যে অর্থনৈতিক দুরবস্থা থেকে কাটালো কিভাবে, সেটা কিন্তু তারা পর্যটন শিল্পকে দিয়ে। আমরা কৃষি ভিত্তিক শিল্প আমরা এখনো হাতই দেই নাই। আপনি যদি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা কিন্তু এই সেক্টরে আমরা যে শিল্পের যে জোগাড় সৃষ্টি করা, কৃষকের উৎপাদিত পণ্য দিয়ে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, আমরা কিন্তু এটা করতে পারি নাই। আমরা কৃষকের ফসল উৎপাদনের যেগুলো উপকরণ প্রয়োজন হয় সেগুলোর কিন্তু আমরা ভারী ইন্ডাস্ট্রি আমাদের করতে পারিনি। সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে। আমরা সেই যে ভর্তুকি আমরা বিদেশি কোম্পানিকে দিচ্ছি, সেই ভর্তুকি আমরা দেশীয় উৎপাদনকারী বা দেশীয় উদ্যোক্তাকে আমরা কেন দেই না? আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমাদের সম্ভাবনা আছে, আমাদের হেলথ কেয়ার সেক্টর, আমাদের একজন ডক্টর গড়ে একজন রোগীর পেছনে 41 সেকেন্ড সময় দেয়। এটা ইউএসএইড এর একটা গবেষণা আমরা দেখলাম কিছুদিন আগে। তাহলে এই যে মানুষের যে মৌলিক অধিকার, মানব অধিকার, স্বাস্থ্য সেবা, চিকিৎসা, সেটা যদি আমাদের এই করুণ অবস্থা হয়, তাহলে এই সেক্টরকে আমাদের হাত দিতে হবে, বিনিয়োগকারীকে এখানে আকর্ষণীয় করে দিতে হবে যাতে তিনি এখানে বিনিয়োগ করে। এইভাবে বিনিয়োগের, জি জনাব মোস্তাফিজুর রহমান, বিনিয়োগের পরিবেশটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আমি সবশেষ আপনার কাছে আরেকবার আসবো, আমরা একেবারে আলোচনা শেষের দিকে। আমি আবার জনাব খোরশেদ আলম আপনার কাছে যেতে চাই যে এই যে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন, এবং সামনের দিনে যদি আসলে সম্পর্কটা ভালো রাখতে হয়, বিশেষ করে বাণিজ্য সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক, সেখানে দুদেশের আসলে ভূমিকাটা কি হতে পারে? ধন্যবাদ। সর্বপ্রথম দেখেন, আমাদের সর্বপ্রথম বাণিজ্যটা আমাদের দেখতে হবে এবং আমাদের সুসম্পর্ক থাকতে হবে। এই দুটার উপরে জোর দিতে হবে। সুসম্পর্ক বলতে আপনি আমাকে যেমন ভাই হিসাবে, প্রতিবেশী হিসাবে দেখবেন, আমরা আপনাদের দেখবো। আমরা একজনে আরেকজনের ওপরে নিন্দা, পরনিন্দা, মিথ্যা প্রচার, এইসব আগে বন্ধ করতে হবে, আমার সর্বপ্রথম এক কথা। দ্বিতীয়ত হলো, ব্যবসা করার জন্য আমরা আপনাদের উপরে অনেক নির্ভরশীল। নির্ভরশীল বলতে এটা না যে আপনাদের কাছ থেকে কিনতে হবে, বাংলাদেশকে ভারত থেকে কিনতে হবে, এটা সঠিক নয়। এগুলা বিভিন্ন জায়গা থেকে, যেমন আপনি তাইওয়ান বলেন, ইন্দোনেশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, চায়না বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশ থেকে আনা যায়। কারণ ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। আমরা চাই যে ভারত থেকে হলে আমাদের জন্য সুবিধা হয়। বন্ধু রাষ্ট্র একসময় আমাদের সহযোগিতা করেছে, আমরা এই জন্য সবসময় তাদের দিকে আমাদের দৃষ্টিটা, ভালো দৃষ্টি থাকে। এখন ভালো দৃষ্টির পরিবর্তে যদি আপনারা আমাদেরকে একটু সহযোগিতা না করেন, আপনি যদি মনে করেন যে আপনার এখান থেকে আমাকে নিতেই হবে এবং আপনি যা খুশি তাই করবেন, যখন যা খুশি করবেন, এই জিনিসটা হতে পারে না। এটা ব্যবসায়িক কোনো সম্পর্ক হতে পারে না। আমি যদি আমাদের সেক্টরের কিছু কথা বলি, এখানে বলা উচিত, আমরা ভারত থেকে কিছু, যারা টেক্সটাইল মিলের জন্য তুলা ইম্পোর্ট করি, সেই তুলাতে নর্মালি ভারতে যে তুলা হয় সেই তুলা আমরা ইম্পোর্ট করি। সেখানে একটা অর্গানিক হিসাবে একটা তুলা আসে, যেটার দাম আপনি 20 সেন্ট বেশি দিতে হয়। এখন সেই তুলাগুলা যখন আসা হয়, আমাদের কাছ থেকে একটা সার্টিফিকেট দিবে বলে আমাদের কাছ থেকে সে 20 সেন্ট নিয়ে যায়। বহু মিলকে বহু টাকা ড্যামারেজ দিতে হয়েছে, এগুলা কোনো ফোরামে আলোচনা হয় নাই। আমি আজকে আপনাকে সুযোগ দেওয়াতে আমি বলতেছি এটা না যে আমার মনের কষ্টের জন্য, এগুলা আমাদের টেক্সটাইল মিল মালিকরা এটা নিয়ে বহুত মর্মাহত, যে ভারতের মতো একটা বন্ধু রাষ্ট্র, উনি শিপমেন্ট করে আমার টাকাটা নিয়ে গেছেন 20 সেন্ট করে বেশি, কিন্তু আমাদের সার্টিফিকেটটা দিতে পারেন নাই। এই সার্টিফিকেটটা না পাওয়াতে আমার মালটা আমি এক্সপোর্ট করতে পারি নাই। আমার মিলিয়ন মিলিয়ন ডলারের মাল আমার এক্সপোর্ট হয় নাই। কিন্তু উনারা আমার কাছে তুলার টাকা নিছে, তুলার টাকার সাথে যে সার্টিফিকেটটা দিয়ে 20 সেন্টের জন্য টাকাটা নিয়েছে, সেই অর্গানিকের সার্টিফিকেট গুলো আমাদের দেয় নাই। না দেওয়াতে আমরা ওই সার্টিফিকেটের বিনিময়ে যে মালটা প্রোডাক্ট করেছি, সেই মালটা আমরা এক্সপোর্ট করতে পারি নাই ভীষণ ভাবে। এগুলো নিয়ে কিন্তু আমরা কোথায় যাওয়ার মতো রাস্তা পাই নাই। এইসবের জন্য আমি মনে করি
যে এমবিসি ছাড়াও আমাদের ভারত এবং বাংলাদেশের এইসব সমস্যাগুলো দেখার জন্য একটা মনিটরিং সেল বা একটা কমিটি করা দরকার। কারণ হচ্ছে আমি শুধু লোকসান দিয়ে চুপ করে বসে থাকবো, আমি কিছু বলবো না, এটা হতে পারে না। কারণ উনারা যদি মনে করে যে না, এখন উনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে, আমাদের তো সে সমর্থ নাই, আমাদের তো সেই গুণী লোক নাই, আমাদের সেই রাস্তা জানা নাই, আমরা কোথায় যাব? আপনি খবর নেন, আমি দরকার হলে আপনাকে বের করে দিব যে কতটা মিল এই যে অর্গানিক সার্টিফিকেট দিয়ে আমাদের এই টেক্সটাইলটাকে বসাই দিছে। এখন আপনি যদি আমার বন্ধু হন, আপনি তো আমার চিন্তা করতে পারেন না, আপনি আমার কাছে টাকা নিচ্ছেন একটা সার্টিফিকেটের জন্য, সেই সার্টিফিকেট আপনি দেন নাই। অর্থাৎ হলো যে আপনি আমার সঙ্গে কি করছেন, একটা জিনিস আমার সঙ্গে চুক্তি বরখালাপ করেছেন, আমাকে পুরো ভাষায় দিচ্ছেন। এটা বন্ধুত্ব হতে পারে না। আমি বলবো এইসব জিনিসগুলা একদম বসে বসে আলোচনা করা দরকার এবং সবাই জানা দরকার। আমরা জিনিসগুলো বলতে পারি না, আপনি আমাকে সুযোগ দেওয়াতে আমি বলতে পারছি। নিশ্চয়ই ভারতীয় যে বন্ধু আছেন যারা তুলার ব্যবসা করেন, তারা নিশ্চয়ই জানেন যে তারা কি করেছেন এবং কত টাকার জন্য কত টাকা ক্ষতিপূরণ এক একজনে দিয়েছেন। এগুলা যেহেতু আমি বিটিএম এর সঙ্গে জড়িত, আমার কাছে এরকম বহু অভিযোগ আমাকে বলেছে যে ভাই এটা কিছু করার নাই, আমরা কার কাছে যাব? তা আমার কাছে আমার অনুরোধ থাকবে, আজকে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি বসবেন, যারা ওনারা যেন প্রয়োজন বোধে আমাদের কাছ থেকে, ব্যবসায়ী মহলের কাছ থেকে কিছু তথ্য নেন। কারণ আমি বলছি টেক্সটাইলের, কেউ আছে ফুডসের বা যে কোনো জিনিসের ব্যাপারে এগুলো একটু আলোচনা করা দরকার। সবসময় মুখ বুঝে থাকার মতো আমরা বাঁচতে পারবো না। এতে হবে কি, আমাদের টেক্সটাইলটা ধ্বংস হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলবো যে আমরা দুঃখিত, মধ্যে মধ্যে আমরা দেখি যে সীমান্তে কাঁটা তারের উপরে লোক বসে ঝুলে আছে, এখানে মারা গেছে। এগুলোর ব্যাপারে আপনার একটু সহযোগিতা করেন, আপনার একটু আমাদেরকে একটু লক্ষ্য করেন। আমরা কিন্তু আপনাদের সঙ্গে ব্যবসা করতেছি, কত পরিমাণ আপনাদের কাছে আমরা ব্যবসা দিচ্ছি, আপনারা আমাদের মাল নিচ্ছেন না এবং নেওয়ারও আপনার দরকার নাই, কিন্তু আমরা নিচ্ছি দেখে আপনারা আমাদের একটু সম্মান করেন। আমরা কিন্তু আমাদের ক্রেতা যারা আসে, বিদেশি বায়াররা, আমরা তাদের অশেষভাবে তাদের আমরা যত্ন করি, তাদেরকে খুশি রাখার জন্য চেষ্টা করি, কিন্তু আপনারা সেই জিনিসটা আমাদের সঙ্গে করেন না। সত্যিকার অর্থে আমি দুঃখের সঙ্গে বলছি, আমি একজন ব্যবসায়ী, আমার কাছে আমি কয়েকটা প্রতিনিধিত্ব করি, আমার কাছে এই ধরনের সংবাদ বহু আসে, কিন্তু কোনো ফোরামে বলার মতো কিছু নাই। আমরা আপনার কাছে কিছু সময় এগুলো একটি নিয়ে ছোট্ট প্রশ্ন। জনাব খোরশেদ আলম, একটি ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে ভারতে আমাদের রপ্তানি বাড়ার ক্ষেত্রে আসলে আমাদের কি করা দরকার? ভারত থেকে আমরা শুধু আমদানি করছি, রপ্তানি করছি হয়তো $2 বিলিয়ন মতো, সেটিকে আসলে বাড়ানোর জন্য কি করা যায়? 30 সেকেন্ড করে দুজনের কাছ থেকে একটু শুনতে চাইবো, আমাদের সময় একেবারে কম, 30 সেকেন্ডে। প্রথমে খোরশেদ আলম। আমাদের এখানে যে কোনো কোনো আইটেম আছে যায়, যেমন আমি বলি টেক্সটাইলের আমাদের প্রোডাক্ট আছে, এটা মশারির কাপড়। সারা বিশ্বে বাংলাদেশ মশারি কাপড় নাম্বার 1 এবং সবচেয়ে সস্তা। এই প্রোডাক্টটা, আমাদের মশারি কাপড়টা ভারতে যেত বহু বছর যাবত। গত বাজেটে তারা এটা ট্যারিফ মূল্য বাড়াই দিয়েছে, অ্যাকচুয়ালি যা মূল্য তার থেকে এটার উপরে $1 বা কত সেন্ট বাড়াই দিয়েছে, যার জন্য এখন আমাদের প্রোডাক্টটা ওখানে কম্পিটিটিভ হচ্ছে না, আমরা বিক্রি করতে পারতেছি না। তো যেগুলো আমাদের এত বছর চলে আসলো, হঠাৎ এসে আমাদের এই ট্যারিফটা বাড়াই দিয়ে আমাদের যে ফ্যাক্টরি গুলো করেছিলাম উদ্দেশ্য যে ভারত আমাদের সঙ্গে কাস্টমার, ওনাকে আমরা দিব। তো যাই হোক, আমার কথা সর্বশেষ আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি আপনাকে বলি, আপনার মধ্যে আমাদের মধ্যে সত্যিকারের একটা বন্ধন থাকতে হবে, আত্মীয়তার বন্ধন থাকতে হবে, মনের বন্ধন তো থাকতে হবে, ব্যবসায়িক সম্পর্ক থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। এখন আপনারা যদি সবসময় আমাদেরকে একইভাবে দেখেন, আপনাদের সঙ্গে সেই দেখার সুযোগ কিন্তু এখন নেই। জনাব খোরশেদ আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে শেষের দিকে চলে এসে আমরা জনাব মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ছোট্ট করে একটু শুনতে চাই। আমি বলবো যে আমাদের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য দুইটা জায়গায় আমরা বাধাগ্রস্ত। একটা হলো টেরিফ দ্বারা বাধাগ্রস্ত, যেটা একটু আগে বিকেএমএর আমাদের নেতা বললেন। আরেকটা হলো নন টেরিফ ব্যারিয়ার। যখন টেরিফ দিয়েও হয় না, তখন তার উপর নন টেরিফ ব্যারিয়ার দিয়ে আমাদের এখানে এমনকি জিআই পণ্য, যেটা আমরাই এটার মূল উৎপাদনকারী, সেগুলো আমরা ওখানে ভারতীয় অনেক প্রিয়দর্শিনী সুন্দরীরা বাংলাদেশের টাঙ্গাইলের তাঁতের শাড়ি, তারপরে আপনার জামদানি কিনতে চায়, কিন্তু সেটা যেতে পারে না কেন? সেটা এখানে মূল সমস্যাটা রয়ে গেছে হলো সরকারের সাথে সরকারের আলোচনার মধ্য দিয়ে ব্যুরোক্রেটিক যে প্রবলেমটা তৈরি হয়ে আছে, সেটা ব্যবসায়ীদের সাধ্য নেই এটাকে কাটায় ওঠার। এটাকে আজকে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তাদের আসছে, আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় আসবেন, তার সঙ্গে
আমাদের রাজনৈতিক আলোচনা যেটা হবে সেটা আমাদের গুরুত্বর বাহিরে, কিন্তু ট্রেড, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে এক্সপ্লোর করার জন্য এই টেরিফ ব্যারিয়ার, নন টেরিফ ব্যারিয়ার এবং আরো আনুষঙ্গিক কোন কোন জায়গায় ব্যুরোক্রেসির কারণে আমাদের পণ্য তাদের দেশে যেতে পারছে না, তাদের পণ্য আমাদের দেশে যদি কোনো বাধাগ্রস্ত হয়, সেগুলো খোলা মন মানসিকতা নিয়ে আলোচনা করলে এটা ভালো হবে। ভারত থেকে আমাদের দেশে পণ্য আসতে লাগে মাত্র কয়েকদিন, আমাদের দেশ থেকেও মাত্র কয়েকদিন লাগে। এর চেয়ে সুবিধাজনক আর দেশ তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ভারত, পাকিস্তান, আশেপাশে যেটা সার্ক কান্ট্রিটা করাই হয়েছিল একটা আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য, এটাকে আমরা কেন কার্যকরী করতে পারছি না? সেটা আমার মনে হয় এখানে আঞ্চলিক যে ইন্টিগ্রেশন, আঞ্চলিক সহযোগিতা এবং আপনাদের ব্যবসায়িক পর্যায়েও নিশ্চয়ই আপনারা ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আপনারা বৈঠক করবেন আরো বেশি যাওয়া আসার মাধ্যমে, আলোচনার মাধ্যমে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ, জনাব মোস্তাফিজুর রহমান এবং জনাব খোরশেদ আলম, আমাদেরকে সময় দিয়েছেন এবং আলোচনায় অংশ নিয়েছেন।